বীরসিংহ ছিলেন উদয়পুর রাজ্যের রাজা। আজ তিনি বড়ই চিন্তিত। একবার এদিক থেকে ওদিক তিনি পায়চারি করে চলেছেন। আরে এই সেনাপতি, দেখছো না রাজা খালি এদিক থেকে ওদিক করছে? আরে তুমি বলে রাজাকে থামাও না। মহারাজ, তেমন কিছু হয়নি। আপনি কেন চিন্তা করছেন? আপনাকে এত ব্যস্ত দেখে আমাদের যে বড্ড খারাপ লাগছে। চিন্তা করবো না তো কি করবো মন্ত্রী? ভিতরে কি যে হচ্ছে কে জানে, কেউ একটিবার খবরও নিয়ে আসছে না। এটা দুশ্চিন্তার বিষয় নয়, তুমিই বলো। তখনই সেখানে বুড়িমা আসেন। ব্যাপার কি বলো তো? ভেতর থেকে খবর আসতে কি এত দেরি লাগে? আমি যে কত চিন্তা করছি তখন থেকে। আমার স্ত্রীকে সুস্থ আছে। হ্যাঁ, আর খবর কি বলো আমাকে। আপনি এত ব্যস্ত কেন মহারাজ? আপনার জন্য খুশির সংবাদ, আপনার স্ত্রীও সুস্থ আছে এবং আপনার বাচ্চারাও অনেক সুস্থ আছে। হ্যাঁ, বাচ্চারাও মানে? কি বলতে চাইছেন? খুলে বলুন আমাকে। হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলেছি। আপনি একটা নয়, দুটো নয়, তিনটে কন্যা সন্তানের বাবা হয়েছেন। কি? এ যে বড় খুশির সংবাদ! আমার জীবনে এর থেকে বেশি খুশির আর কিচ্ছু হতে পারে না। এই যে শোনো সবাই, 10 দিন ধরে আমার রাজ্যে উৎসব পালন করো। আমি তিনটে কন্যা সন্তানের বাবা হয়েছি। দেখলেন তো মহারাজ, আমি আগেই বলেছিলাম আপনি এত ভালো মানুষ। উপরওয়ালা কেন আপনার প্রতি কৃতজ্ঞ হবে না বলুন? তুমি একদম ঠিক কথা বলেছিলে। এরপর রাজা খুশি হয়ে বুড়িমাকে এক ব্যাগ মোহর দিলেন উপহার হিসেবে। এরপর বুড়িমা সেখান থেকে চলে যেতে রাজা তার স্ত্রীর কাছে গেলেন। কি গো গিন্নি, এখন কেমন বোধ হচ্ছে? হ্যাঁ গো, এখন কি আর ভালো না থেকে পারি? আমাদের কাছে এখন তিনটে রাজকন্যা। দেখো, আমাদের বড় রাজকুমারী মেঘলা, আর মেজ রাজকুমারী নন্দিনী, আর ছোট রাজকুমারী হবে বিপাশা। দেখতে দেখতে 3 রাজকুমারী অনেক বড় হয়ে গেল। দেখতে দেখতে 18টা বছর পেরিয়েও গেল। 3 বোন একই জায়গায় একইভাবে মানুষ হওয়া সত্ত্বেও তাদের 3 জনেরই স্বভাব চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা। রাজকুমারী মেঘলা ছিল অত্যন্ত রূপবতী, তাই সে ছিল খুবই অহংকারী। রাজকুমারী নন্দিনী সবসময় নিজেকে গুছিয়ে রাখতেই ব্যস্ত থাকত। আর ছোট রাজকুমারী বিপাশার মন ছিল অনেক বড়। সে প্রকৃতিকে ভালোবাসতো, গরিব মানুষদের সাহায্য করত এবং সবাইকে সমান চোখে দেখত। এক কথায় সে ছিল অত্যন্ত গুণবতী। চলো সখী, আজ বরং একটু গ্রামটা ঘুরে দেখে আসি। বাবার তো বয়স হয়েছে, যেতে পারেন না, আমি যাই। কিন্তু রাজকুমারী, আপনি কেন কষ্ট করে যাবেন? আপনি এ রাজ্যের রাজকুমারী। আপনি ওরকম ভাবে গ্রামে ঘুরে বেড়ালে সবাই কি বলবে বলুন তো? ওসব কথা ভাবলে তো আর আমার চলে না। তুমি তো জানো আমি গ্রামে ঘুরতে কতটা ভালোবাসি। তাই আর কথা না বাড়িয়ে চলো এক্ষুনি। দেখেছো এই গ্রামের প্রকৃতি কতটা সুন্দর? আমার তো এসবে খুব বেশি ভালো লাগে। বাহ, খুব সুন্দর তো। গোটা মাঠটা ভরে আছে সবুজে সবুজে। এরকম দেখলে কার মনটা না ভালো হয় বলো তো? আর এদিকে রাজমহলে মন্ত্রী রাজাকে খবর দেয়। মহারাজ, আপনার প্রিয় বন্ধু গোপালপুর রাজ্যের রাজা, তার পুত্র রাজকুমার বীরেন্দ্র এসেছেন। তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। বাহ, এ তো খুব ভালো সংবাদ। তা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভিতরে আনো। এই যে মহারাজ, ইনি হলেন রাজকুমার বীরেন্দ্র, আপনার সঙ্গে দেখা করতে চাইছিলেন। নমস্কার মহারাজ, আমার বাবার মুখ থেকে আপনার বহু প্রশংসা শুনেছি। আজ আপনাকে সচক্ষে দেখলাম। আপনাকে জানাই মহারাজ, আমার বাবা আর এই পৃথিবীতে নেই। এটা কি বলছো তুমি? এরকম কখন হলো? কি করে হলো? আমি তো খবরই পাইনি। সপ্তাহখানেক হয়েছে মহারাজ। তিনি আমাকে মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে বিক্রমপুর রাজ্যের রাজা আপনি, আর আপনার 3টে কন্যা আছে। আমার বাবা আমাকে বলেছিলেন যে সেই 3 কন্যার মধ্যে একজনকে আমায় বিবাহ করতে হবে। আর এটা নাকি আপনারা আগে থেকেই চুক্তি করে রেখেছিলেন।
হ্যাঁ বাবা, তোমার বাবা আমাকে কথা দিয়েছিল যে তোমার সাথে আমার 3 কন্যার মধ্যে যে কোনো একজনের বিবাহ হবে। এবার আমার যেহেতু 3 কন্যা, তাই তুমি কাকে বিবাহ করতে চাও সেটা তুমি বেছে নিও বাবা। মন্ত্রী, রানীকে ডেকে নিয়ে আসো। আজ্ঞা মহারাজ, বলুন কিসের জন্য ডেকেছেন আমাকে? এক্ষুনি 3 কন্যাকে তৈরি করে আমার এখানে নিয়ে আসো। কিন্তু কেন মহারাজ? আহা, প্রশ্ন করো না গিন্নি, এখানে নিয়ে আসো, তারপর আমি বলছি। জি আজ্ঞা মহারাজ। দেখো বাবা বীরেন্দ্র, প্রথমে জন আমার বড় মেয়ে মেঘলা, অনেক রূপবতী। আর মাঝের জন আমার ছোট মেয়ে বিপাশা, অত্যন্ত গুণবতী। আর শেষের জন হলো আমার মেজ মেয়ে নন্দিনী, ও খুব গুছিয়ে রাখতে ভালোবাসে। ঠিক আছে মহারাজ, আপনার যখন অনুমতি পেয়েছি এই 3 জনের মধ্যে একজনকে বেছে নিয়ে আমার জীবনসাথী করার, তাই আমি সে কাজটাই করব। কাল থেকে একজন একজন করে আমি 3 জনেরই পরীক্ষা নেব। যে আমার পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হতে পারবে আমি তাকেই নিজের জীবন সঙ্গী করব। তুমি হলে রাজকুমারী মেঘলা, তাই তো? তুমি তো অনেক রূপবতী। হ্যাঁ, রাজমহলে সবাই আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ থাকে। আমার মতো কাউকে আর দেখেছেন এত রূপবতী? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এবার তুমি যদি অনুমতি দাও তাহলে একটু রাজমহলের বাইরেটা ঘুরে এসে দেখা যাক। হ্যাঁ, সে তো ঘুরে দেখে আসাই যায়। তবে আজ পর্যন্ত আমি রাজমহলের বাইরে কোনোদিন বেরোইনি। আজ চলুন যাওয়া যাক। এ কি এত নোংরা! আমি এর মধ্যে দিয়ে তো হাঁটতেই পারবো না। আচ্ছা, আপনার যদি অনুমতি পাই তাহলে একটা রাজমহল থেকে ঘোড়া আনানো যাক। ও, তুমি এই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে পারবে না বুঝি? তো বেশ তো, রাজমহল থেকে একটা ঘোড়া আনাও। এরপর তারা ঘোড়ায় চড়ে বেরোলো গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো রাজকুমারী মেঘলা, তুমি যেহেতু প্রথমবার এইরকম বাইরে এসেছো, তাই তোমাকে এই প্রকৃতিগুলি দেখাও। তোমার কেমন লাগছে বলো? এইসব ক্ষেত খামার দেখে আমি আবার কি করব? এইসব আমার ভালো লাগে না। রাজকুমারীর এরকম কথা শুনে রাজকুমার বুঝে গেলেন যে রাজকুমারী প্রকৃতি পছন্দ করেন না। এরপর তারা গ্রামের ভিতরে এক গাছতলার নিচে এসে দাঁড়ালেন, যেখানে এক বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষা করছিলেন। দেখো রাজকুমারী, একজন ভিক্ষুক ভিক্ষা করছে। এসব সব নাটক রাজকুমার। আমার বাবার রাজ্যে ওরা কি কম ভালো মন্দ খেয়ে ভালো থাকে নাকি? এসব নাটক যত সব। চলুন এখান থেকে। এরপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে একটি গুহার মধ্যে গেলেন। ও মা, এত সোনা দানার এত হীরের জিনিস, কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে রাজকুমারী মেঘলা? যাও, তুমি এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো। ও মা, তাই নাকি? সত্যি? তাহলে আমি এক্ষুনি যেয়ে নিচ্ছি। এই যে, আমি একটি সুন্দর দেখতে হীরের হার নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছে। এবার চলুন এখান থেকে। বাহ বাহ, ভালো কথা। বেশ, চলো এখান থেকে। ঠিক একইভাবে তার পরের দিন তিনি মেজ রাজকুমারী নন্দিনীকেও একইভাবে পরীক্ষা করলেন। আর নন্দিনীও ঠিক তার বড় দিদির মতোই ব্যবহার করলো। সে প্রকৃতি পছন্দ করলো না, সে বৃদ্ধ মানুষকে উপেক্ষা করলো এবং লোভী হিসেবে প্রমাণিত হলো। পরের দিন রাজকুমার বেরোলেন ছোট রাজকুমারী বিপাশাকে নিয়ে। দাঁড়া রাজকুমারী, তোমার এভাবে চলতে কষ্ট হচ্ছে না? তোমার বাকি বোনেদের তো খুবই কষ্ট হয়েছে। না না রাজকুমার, আমার এরকমভাবে হাঁটার অভ্যাস আছে। আমি তো প্রায় দিনই বেরোই, গ্রামের খোঁজ খবর রাখতে হয় যে। চলুন আমি আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাই। দেখেছেন আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর, পুরো একদম গোটা ক্ষেত ফসলে ভর্তি। এসব দেখে আমার মন তো খুব ভালো হয়ে যায়। রাজকুমার বুঝতে পারলেন ছোট রাজকুমারী বিপাশা প্রকৃতিকে অনেক পছন্দ করে, তাই তিনি মনে মনে অনেক খুশি হলেন। এই দেখুন রাজকুমার, এই বুড়ো দাদুকে আমি রোজই খাবার খেতে দিই। দেখি আজকে আমি কথা বলে আসি। কি গো দাদু, আজ শরীর কেমন আছে? ওষুধটা খেয়েছিলে তো? হ্যাঁ মা, আমার শরীর কালকের থেকে অনেক ভালো আছে। কাল যে তুমি ওষুধগুলো দিয়ে গিয়েছিলে, খাওয়া মাত্রই খুব সুস্থ বোধ হচ্ছে মা।
বেশ বেশ দাদু, এখন নিজের খেয়াল রেখো। আজ আমার হাতে সময় নেই গো, নয়তো তোমার সাথে বসে আমি গল্প করতাম। আজ তবে আসি। কই, চলুন রাজকুমার, এবার আপনি কোথায় যাবেন? বলছিলেন যে কোথায় যেন একটা নিয়ে যাবেন আমাকে। হ্যাঁ রাজকুমারী, এবার আমরা একটু জঙ্গলে যাব। ওখানে তোমাকে একটা কিছু জিনিস দেখানোর আছে আমার। আর সেখানে যাওয়ার জন্য আমরা পায়ে হেঁটে যেতে পারবো না, তাই একটা ঘোড়া দরকার। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন রাজকুমার? এক্ষুনি এখান থেকে আমায় নিয়ে চলুন। দাঁড়াও রাজকুমারী পিপাসা, এখানে আমি আমার তরফ থেকে কিছু উপহার দেওয়ার জন্য তোমাকে এনেছি। এখানে দেখো, হিরে জহরত সোনা অনেক কিছু আছে। এর মধ্যে থেকে তোমার যা পছন্দ তুমি নাও। কি? আপনি হয়তো জানেন না রাজকুমার, আমার ছোটবেলা থেকে এসবের প্রতি কোনো চাহিদা নেই। আমার এসব কিছু ভালোও লাগে না। তাই এখন এখান থেকে চলুন। 3 দিন তো হয়ে গেল। এবার বলো বীরেন্দ্র, তোমার আমার কোন কন্যাকে পছন্দ? তোমার যাকে পছন্দ আমি তার সাথেই তোমার বিবাহ দেব। মহারাজ, আমি প্রত্যেককেই 3 ভাবে যাচাই করেছি। আর এই 3 ভাবে যাচাইয়ে যে উত্তীর্ণ হয়েছে সে হলো রাজকুমারী পিপাসা। তাই আমি তাকেই বিবাহ করতে চাই। কেন কেন? বিপাশা কেন? আমার মতো সুন্দরী আপনি কি আরেকটা পাবেন? আপনি কি বোকা? আর সুন্দর যদি নাই বা নিলেন, কিন্তু আমার মতো বোঝানো একজন মেয়েকে তো নিতে পারতেন। শেষে আপনার বিপাশাকে পছন্দ হলো? হ্যাঁ রাজকুমার, আপনি আমার মধ্যে কি দেখলেন যে আপনার আমাকে পছন্দ হলো? বলছি, আমি সব বলছি। আমি তোমাদেরকে বুঝতে দিইনি, কিন্তু আমি তোমাদের 3টে পরীক্ষা নিয়ে তোমাদেরকে যাচাই করেছি। সেটা হলো, আমি এমন একজন সঙ্গীকে বেছে নিতে চাইছিলাম যে কিনা প্রকৃতিকে ভালোবাসবে এবং সব মানুষকে সমান চোখে দেখবে, কাউকে উপেক্ষা করবে না। আর তাছাড়া তার মণি মুক্ত জহরত এ সব কিছুতে কোনো লোভ থাকবে না। তার মন হবে একদম নির্ভেজাল। কিন্তু রাজকুমারী, মেঘলা আর নন্দিনীর মধ্যে সেই গুণ আমি দেখতে পাইনি। আমি একমাত্র সেই গুণ দেখতে পেয়েছি বিপাশার মধ্যে, তাই আমি তাকেই নির্বাচন করলাম। বাহ বাহ, খুব ভালো সিদ্ধান্ত। বেশ, তাহলে মন্ত্রী, এবার রাজ পণ্ডিতকে ডেকে বিয়ের দিনক্ষণ ঠিক করো দেখি। এরপর শুভ দিনক্ষণ দেখে রাজকুমারী বিপাশা এবং রাজকুমার বীরেন্দ্রর বিয়ে হয়ে গেল।